এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য ড্রামার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। যারা এখনো আগের পর্বগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই সে পর্বগুলো দেখে নিবে, এতে করে পুরো ভিডিওটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই জিয়া যখন কাজ করছিল তখন একজন লোক বারবার ওকে ডেকে ডিস্টার্ব করতে থাকে আর বলে আজ গ্যারেজে আরো নতুন 2টা ছেলে এসেছে, তাই এখন থেকে জিয়াকে তাদের সাথে রুম শেয়ার করে থাকতে হবে। এই কথা শুনে জিয়া ওর ডিসিশন চেঞ্জ করে হানকে মেসেজ করে বলে ও হানের অফারে রাজি আছে। এদিকে দেখা যায় জিয়াকে বারবার যে লোকটি ডিস্টার্ব করছিল তাকে আসলে হানই পাঠিয়েছিল। তারপর জিয়া হানের সাথে হানের আন্টির বাড়িতে চলে আসে। জিয়া হানকে ধন্যবাদ জানায় ওর দাদির টেক কেয়ার করার জন্য। হান বলে তার মানে তুমি সব জেনে গিয়েছো তাই না? জিয়া বলে হ্যাঁ। তারপর দেখা যায় তারা দুজন একসাথে ডিনার করছে। রাতে হান জিয়াকে জুনের মারা যাওয়ার ঘটনাটি বলে। গত বছর আবহাওয়া খারাপ ছিল, কিন্তু হান জোর করে জুনকে সমুদ্রে নিয়ে গিয়েছিল সুইমিং করার জন্য। তাদের সাথে তংও ছিল। জুন বলেছিল আজ সমুদ্রে অনেক বেশি ঢেউ, আজ আর সুইমিং করতে হবে না, কিন্তু হান তার কোনো কথাই শুনেনি এবং ওদের সাথে নিয়ে সমুদ্রে নেমে পড়ে। হঠাৎ করে জুনের কাছে থাকা সিলিন্ডারের অক্সিজেন ফুরিয়ে যায়। হান চেষ্টা করে তাকে নিয়ে উপরে ওঠার, কিন্তু তার সিলিন্ডারের অক্সিজেনও শেষ হয়ে যায়। এই জন্য সে নিজেও জুনের মতো সেন্স হারিয়ে ফেলে। তং প্রথমে হানকে নিয়ে উপরে উঠে যায় আর জুন ততক্ষণে সমুদ্রের আরো গভীরে চলে যায়। শেষ পর্যন্ত সে মারা যায়। ওই দিন যখন হান তার আর জুনের ভিডিও দেখছিল তখন তার ওই ঘটনাটি মনে পড়ে গিয়েছিল। হান যে ওই দিন তার বন্ধুকে বাঁচাতে পারেনি এজন্য সে অনেক রিগ্রেট ফিল করে। হান জিয়াকে সরি বলে ওই দিন তার সাথে খারাপ ব্যবহার করার জন্য। জিয়া বলে এতে তোমার কোনো দোষ নেই, বরং আমারই তোমাকে সরি বলা উচিত। আমি এত কিছু না জেনে ভিডিওটা প্লে করেছিলাম। জিয়া মনে মনে ভাবে তং তো তাকে এসব কোনো কথাই বলেনি। এখন ওরা দুজন অনেকটাই ড্রিঙ্ক করে ফেলে। পরের দিন ইওয়ান আর মিফেন এসেছিল জিয়ার সাথে দেখা করতে। ওদের ডাকে জিয়ার ঘুম ভাঙে। জিয়া তাড়াতাড়ি করে হানকে কোথাও একটা লুকিয়ে পড়তে বলে, কারণ মিফেন যদি ওদের দুজনকে এভাবে একসাথে দেখে ফেলে তাহলে অন্য কিছুই মনে করে নিবে। হান বলে সে কেন লুকাতে যাবে, সে তো কোনো ভুল কিছু করেনি, কিন্তু জিয়া হানকে টেনে ওঠানোর চেষ্টা করে। এরই মধ্যে ইওয়ানের কাছে থাকা হানের বাড়ির এক্সট্রা চাবি দিয়ে দরজাটা ওপেন করে ভিতরে চলে আসে। এদিকে জিয়া হানের হাত ধরে টানতে গিয়ে তার গায়ের উপর পড়ে যায়। মিফেনরা ওদেরকে এই অবস্থায় দেখে ফেলে। জিয়া বলে তোমরা যেমনটা ভাবছো তেমন কোনো ব্যাপার নয়, কাল রাতে আসলে আমরা দুজনই অনেক বেশি ড্রিঙ্ক করে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। মিফেন বলে তার মানে তোমরা দুজন কাল রাতে একসাথে ছিলে? জিয়া মিফেনকে থামিয়ে কিচেনে চলে যায় খাবার বানাতে। অপরদিকে তং মিফেনের একটা পোস্ট দেখে, সাথে জিয়ার হানও ছিল। তং এটা দেখে বলে জিয়া জেনির বাড়িতে কি করছে? জেনি হচ্ছে হানের আন্টির নাম। তো তং হানকে জিয়ার কাছ থেকে দূরে সরানোর জন্য ভলেন্টিয়ারের নাম করে হানকে সাথে করে নিয়ে যায়। হান এই 1 সপ্তাহ হাউকে জিয়ার খেয়াল রাখতে বলে, কিন্তু প্রথমে হাউ তো রাজি হচ্ছিল না, কারণ জিয়া এখন হানের আন্টির বাড়িতে রয়েছে। কোনো একটা কারণে হাউ হানের আন্টিকে অনেক ভয় পেত। হান তাকে বুঝিয়ে বলে তার আন্টি এখন বিদেশে রয়েছে, দেশে ফিরা তার অনেক দেরি, তাই আন্টির বাসায় যেতে হাউয়ের কোনো সমস্যা হবে না। তাছাড়া জিয়া তো তারও ফ্রেন্ড, তার কি উচিত নয় জিয়ার খেয়াল রাখা? তারপর হাউ জিয়ার এখানে চলে আসে। জিয়াও তার কাছ থেকে জানতে পারে হান তং এর সাথে ভলেন্টিয়ারের জন্য চলে গিয়েছে। হানের সাথে যে তং রয়েছে এটা শুনে জিয়ার কাছে তো একদমই ভালো লাগে না। হাউ জিয়াকে বলে হান তোমার অনেক কেয়ার করে। হান যখন জানতে পেরেছিল তুমি গ্যারেজে থাকছো তখন সেই তোমাকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই নয়, এই 1 সপ্তাহ আমাকে তোমার খেয়াল রাখার দায়িত্ব দিয়ে গিয়েছে। এই কথাগুলো শুনে জিয়া একটু স্মাইল করে। হাউ এবার বলতে থাকে হানের আন্টি খুবই খারাপ, ছোটবেলা থেকেই এসে তাকে অনেক জ্বালাতন করত। এই সময় কলিং বেল বেজে ওঠে। জিয়া গিয়ে দরজা খোলে, দেখা যায় একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। এটাই হচ্ছে হানের আন্টি জেনি। হাউ যখন ওকে দেখে তখন তো হা করে তাকিয়ে থাকে আর বলে তুই হঠাৎ করে না জানিয়ে ফিরে আসলি যে? জেনি বলে হঠাৎ করে না, আসলে আমার বাড়িতে কি চলছে তা কি জানতে পারতাম। ও জিয়াকে জিজ্ঞাসা করে সে কে। হাউ বলে ওর নাম জিয়া, ও আমার আর হানের বন্ধু। জিয়া তো এতক্ষণে সব বুঝে গিয়েছে যে এটাই হলো হানের আন্টি। ও ভয়ে ভয়ে হাউয়ের কাছে গিয়ে দাঁড়ায়। হানের আন্টির রাগ একটু বেশিই ছিল, তার পারমিশন ছাড়া তার বাড়িতে কেউ থাকছে এটা দেখে সে অনেক রেগে যায়। জিয়া বলে সে এখনই তার জিনিস
জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যাবে। আর হাউ তো আগেই জেনির ভয়ে পালিয়ে গিয়েছিল। এদিকে কেউ একজন হানকে ফোন করে বলে জিয়ার দাদি অনেক অসুস্থ, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। হান এই মুহূর্তে ভলেন্টিয়ারের জন্য না গিয়ে হসপিটালে যেতে শুরু করে। হান হাওয়ের কাছ থেকে জানতে পারে তার আন্টিও বিদেশ থেকে ফিরে এসেছে। হান মনে করে জিয়া এখনো তার আন্টির বাসাতেই রয়েছে, এই জন্য সে তার আন্টির কাছে ফোন করে জিজ্ঞাসা করে জিয়া কোথায়। জিয়াকে অনেকবার ফোনে ট্রাই করার পরও তাকে পাওয়া যাচ্ছে না। জেনি রেগে গিয়ে বলে জিয়া কোথায় গিয়েছে সেটা আমি কি করে বলবো, আমি ফিরে এসেছি এই নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, অথচ তুমি পড়ে আছো ওই জিয়া মেয়েটাকে নিয়ে। জেনি রেগে গিয়ে কল কেটে দেয়। হান মনে মনে ভাবে আন্টির পারমিশন ছাড়া তার বাসাতে কাউকে থাকতে দেওয়ায় নিশ্চয়ই সে রেগে রয়েছে, আন্টির সাথে পরে কথা বলে নিব। এদিকে জিয়ার ফোনে চার্জ ছিল না। চার্জ দেওয়ার পর ফোন অন করে সে দেখতে পায় হান তাকে মেসেজ দিয়ে রেখেছে তার দাদি হসপিটালে ভর্তি রয়েছে। সে তখনই ওই হসপিটালে চলে আসে যেখানে হান আগে থেকেই ছিল। জিয়ার দাদির অপারেশন চলছিল। জিয়া তার দাদিকে নিয়ে তো অনেক চিন্তিত ছিল। হান বলে দাদিমার কিছু হবে না, জিয়া যেন এত চিন্তা না করে। একটু পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয় আর জানায় অপারেশন সাকসেসফুল হয়েছে। জিয়া ওর দাদির সাথে দেখা করতে চলে যায়। এবার বিল পে করার সময় হান জিয়াকে বলে তুমি দাদিমার কাছে থাকো, আমি বিল পে করে দিয়ে আসছি। সেখানে থাকা এক নার্স জিয়াকে বলে তোমার বয়ফ্রেন্ড অনেক ভালো একজন মানুষ। জিয়া বলে সে তো তার বয়ফ্রেন্ড না। নার্স বলে এমন একটা ছেলেকে যত তাড়াতাড়ি পারো বয়ফ্রেন্ড বানিয়ে ফেলো, সে তোমাদের অনেক খেয়াল রাখবে। একটু পরেই দাদিমা চোখ খুলে। জিয়া তো তার দাদির সাথে কথা বলে একদম ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে ভেবেছিল সে তার দাদিকে হয়তো চিরতরে হারিয়ে ফেলবে। যাই হোক, পরের দৃশ্যে দেখা যায় ইউনিভার্সিটির শুরু হলে জিয়া আবারও তার হোস্টেলে ফিরে আসে। হোস্টেলের মহিলা গার্ড এসে জিয়াকে বলে তাদের রুমে নতুন একটি স্টুডেন্ট শিফট হতে চলেছে। সে বিদেশ থেকে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করে এসেছে। এতটুক বলে উনি চলে যান। দেখা যায় নতুন স্টুডেন্ট আর কেউ নয়, বরং জেনি ছিল। সাথে হানও এসেছিল তার জিনিসপত্র রাখতে। হান যখন রুমে তার জিনিস রাখছিল তখন একটি টেবিলে দেখে জিয়ার তার দাদির ছবি রয়েছে, যা দেখে হান বুঝতে পারে জিয়াও এখানেই থাকে। তারপর জিয়ার কাছে স্টুডেন্ট কাউন্সিল হেড থেকে একটি মেসেজ আসে যে পরের উইক থেকে ক্লাব এভলিউশন শুরু হতে চলেছে। জিয়া বুঝতে পারে না ক্লাব এভলিউশনটা কি। এই ব্যাপারে হানকে জিজ্ঞাসা করলে সে বলে ক্লাব এভলিউশনে ক্লাবের অ্যাওয়ার্ড আর মেম্বারদের উপর ভিত্তি করে রিস্ক দেওয়া হয়। যে ক্লাবের রিস্ক সব থেকে বেশি তাদেরকে বেশি ফান্ডিং দেওয়া হবে, আর যে ক্লাবের রিস্ক সব থেকে কম তারা আর ক্লাব কন্টিনিউ করতে পারবে না। পরের সিনে দেখা যায় ক্লাম্বিং ক্লাবে বসে জিয়া চিন্তা করছিল তাদের ক্লাবে এমনিতেই মেম্বার কম, তার উপর আবার তারা এখনো পর্যন্ত কোনো অ্যাওয়ার্ডও জিততে পারেনি। এভলিউশনে নির্ঘাত তাদের ক্লাবকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। জিয়াকে চিন্তিত দেখে সবাই জিজ্ঞাসা করছিল কি হয়েছে। জিয়া তখন সব ঘটনা খুলে বলে। একটি মেয়ে বলে যদি আমরা রক ক্লাম্বিং এ জিনিয়াস এমন কাউকে পেয়ে যাই তাহলে আমাদের ক্লাবটা টিকে যাবে। এমন সময় জেনি এই ক্লাবে জয়েন হওয়ার জন্য আসে। সে জিজ্ঞাসা করে ক্লাবের প্রেসিডেন্টকে। জিয়া হাত তুলে বলে আমি। জেনি ওকে দেখে বলে এখানেও তুমি? জেনি ক্লাব জয়েন করার কাগজপত্র জিয়াকে দেয়, যেটা থেকে জিয়া জানতে পারে রক ক্লাম্বিং এ জেনি কয়েকবার ইন্টারন্যাশনাল পর্যায়ে অ্যাওয়ার্ড এবং মেডেল পেয়েছে। ওদের ক্লাবে তো জেনির মতো একজনকে প্রয়োজন ছিল। জিয়া জেনিকে ক্লাবে নিয়ে নেয় এবং হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য, কিন্তু জেনি বাহানা দিয়ে বলে এখানকার সব জিনিসই অনেক পুরাতন, সেই সাথে ক্লাম্বিং ওয়ালও। এসব বাহানা দিয়ে সে চলে যায়। তখন অন্যান্য মেম্বাররা বলে জেনি যদি তাদের ক্লাবে থাকে তাহলে তাদের ক্লাবটা টিকে থাকতে পারবে, তাই যে করেই হোক জিয়াকে জেনিকে এই ক্লাবে জয়েন করাতেই হবে। তারপর জিয়া মিফেনের সাথে সব ঘটনা খুলে বলে আর চিন্তা করতে থাকে সে জেনিকে আবার কোথায় খুঁজে পাবে। হোস্টেল রুমে এসে জিয়া তো জেনিকে দেখে অনেকটাই অবাক হয়। জেনি বলে তুমি এখানেও চলে এসেছো? মিফেন জিজ্ঞাসা করে তারা কি আগে থেকে দুজন দুজনকে চিনে? জিয়া বলে এটাই তো হানের আন্টি জেনি। তারপর জিয়া জেনিকে অনেক রিকোয়েস্ট করে তাদের ক্লাবে জয়েন হওয়ার জন্য। জেনি বলে জিয়া যদি ক্লাম্বিং এ তাকে হারাতে পারে তাহলেই সে তাদের ক্লাবে জয়েন করবে। জিয়াও তার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। কয়েকদিন প্র্যাকটিস করার পর জিয়া আর জেনি রেডি হয়ে যায় প্রতিযোগিতার জন্য। ক্লাম্বিং এ জেনি তো ছিল প্রো লেভেলের, সেই তুলনায় জিয়া অনেকটাই পিছিয়ে ছিল, কিন্তু জিয়ার আত্মবিশ্বাস ছিল সেই জিতবে। হাল না ছেড়ে চেষ্টা করার পর ফাইনালি দেখা যায় জিয়াই জিতে গিয়েছে। এই জন্য জেনি ওদের ক্লাবে জয়েন করে নেয়। জিয়া জেনিকে এই ক্লাবের
ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেয়, কারণ সে ক্লাম্বিং এর ব্যাপারে জিয়ার থেকেও বেশি জানে। অন্যরা তার থেকে অনেক কিছু শিখতে পারবে। পরের দিন জিয়ারা সবাই কেক নিয়ে হাজির হয়, কেননা আজ জেনির জন্মদিন ছিল। জেনি এসব কিছু দেখে অনেক খুশি হয়, কারণ আজকে যে তার জন্মদিন ছিল এটা তার নিজেরও মনে ছিল না। সে জিজ্ঞাসা করে জিয়া কি করে জানলো যে আজকে তার জন্মদিন। উত্তরে জিয়া বলে ক্লাবে ভর্তি হওয়ার সময় সে যে কাগজপত্রগুলো জমা দিয়েছিল সেখান থেকেই জেনেছে। এখন তারা সবাই মিলে আনন্দ করে জেনির জন্মদিনটা সেলিব্রেট করে, আর আজকের পর থেকে জেনি আর জিয়ার মধ্যেও বন্ধুত্ব হয়ে যায়। এদিকে হান জিয়ার জন্য যে নেকলেসটা নিয়ে এসেছিল সেটা ভুল করে জেনির গিফটের টেবিলে পড়ে যায়। হান সেদিকে লক্ষ্য করে না। পরে হোস্টেলে ফিরে সব বক্স ওপেন করার পর জেনি তো ওই নেকলেসটা খুঁজে পায়। জিয়া বলে নেকলেসটা তো অনেক সুন্দর। এই কথা শুনে জেনি জিয়াকে ওই নেকলেসটা পরিয়ে দেয়, যদিও জিয়া নিতে চাইছিল না। পরের সিনে দেখা যায় জেনি হাওয়ের সাথে বসে ডিসকাশন করছিল জিয়া আর হান একে অপরকে পছন্দ করে, কিন্তু তারা কেউই কাউকে বলতে পারছে না। জেনি বলে ওদের দুজনকে কাছাকাছি নিয়ে আসার জন্য আমার কাছে দারুণ একটা প্ল্যান আছে। জেনি হাওকে তার প্ল্যান সম্পর্কে বলে। তারপর দেখা যায় জেনি জিয়াকে একটি ইভেন্টের কাছে নিয়ে এসেছে নিজের জন্য বয়ফ্রেন্ড খোঁজার নাম করে। সে তার আর জিয়ার একটি ছবি তুলে হাওকে সেন্ড করে দেয়। এই ছবিটা হাও হানকে দেখিয়ে বলে জিয়া বয়ফ্রেন্ড খুঁজতে গিয়েছে, যেটা শুনে হান অনেকটা রেগে যায়। সে তখনই জিয়াকে খুঁজতে চলে আসে। জেনি ওদেরকে একা রেখে সুযোগ পেয়ে কেটে পড়ে। তো হান ফাইনালি জিয়াকে তার মনের কথা বলেই দেয় যে সে তাকে ঠিক কতটা ভালোবাসে। জিয়াও বলে সে তাকে ভালোবাসে। এখানে হান তো জিয়ার গলায় ওই নেকলেসটা দেখতে পায় যেটা সে জিয়ার জন্য কিনেছিল। জিয়া বলে কিন্তু এটা তো আমাকে জেনি দিয়েছে। তখন হান বলে সেদিন জন্মদিনেতে নেকলেসের বক্সটি টেবিলের উপর পড়ে গিয়েছিল, তবে এটা সে জিয়ার জন্যই কিনেছিল। যাই হোক, এখন থেকে তারা দুজন তো কাপল হয়ে যায়। হোস্টেলে ফিরে জিয়া একটি কাপল মগ আর হানের দেওয়া নেকলেসটি দেখছিল, আর হানের কথা ভেবে মুচকি মুচকি হাসছিল। পরের দিন হান আর জিয়া হাত ধরে সুইমিং ক্লাবে আসে। সবাই জিজ্ঞাসা করে ওরা হাত ধরে রয়েছে কেন। হান তখন বলে এর কারণ জিয়া তার গার্লফ্রেন্ড। সবাই তো ওদের জন্য অনেক খুশি হয়, আর জিয়া লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। তবে তং তো তাদের এই কথা শুনে একদমই খুশি হয় না, তার মনটা খারাপ করে ফেলে। সে জিয়ার উপর অনেক জেলাস ফিল করে। অন্যদিকে জিয়া মিফেনকে তার রিলেশনশিপের কথা জানালে মিফেন তো জিয়ার জন্য অনেক খুশি হয়। ধীরে ধীরে অন্য বন্ধুরাও জেনে যায় যে হান আর জিয়া এখন ডেট করছে। এদিকে তং লিকে বলে ব্যাগ থেকে মেডিসিন বের করে দিতে। লি দেখে তং ডিপ্রেশনের ওষুধ খায়। হান জিজ্ঞাসা করে সে কবে থেকে এই ওষুধটা খাচ্ছে। তং বলে জুন মারা যাওয়ার পর থেকে। আসলে সে নিজেও জুনের মৃত্যুর ওই ঘটনাটি ভুলতে পারেনি। হান তংকে আর বেশি কিছু বলে না। তারপর থেকে হান যখনই জিয়ার সাথে দেখা করতে যাবে তখনই তং অসুস্থ হওয়ার অভিনয় করতে শুরু করে। ফলে হান জিয়ার সাথে পরে দেখা করবে বলে পুরোটা সময় তং এর টেক কেয়ার করতে শুরু করে। তং তো মনে মনে এটাই চাইছিল, কিন্তু জিয়ার জেনির তং এর উপর একটু সন্দেহ হয় যে সে আসলেই অসুস্থ কিনা। জেনি তো আগে থেকেই তংকে চিনত যে সে কেমন প্রকৃতির মেয়ে। জেনি বলে ছোটবেলা থেকেই তং কোনো মেয়েকে হানের আশেপাশে আসতে দিত না। ওরা দুজন ঠিক করে তং এর ব্যাপারে তারা সত্যিটা জেনেই ছাড়বে। লি এসে তং এর কথা জিজ্ঞাসা করলে জিয়া বলে সে হানের সাথে রয়েছে। বারবার তংকে হানের সাথে দেখে লিয়েরও অনেক খারাপ লাগে, কেননা সে তো তংকে পছন্দ করত। লি তং এর রিপোর্টটা কোনো বড় ডক্টরকে দেখাতে চাইছিল যাতে সে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে, কিন্তু তং কাউকে তার কোনো রিপোর্ট দেখাতে চায় না। সে বলে রিপোর্ট টানতে সে ভুলে গিয়েছে। তং আরো বলে যে সে এখন একদম ঠিক আছে, ডক্টরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর সে জিয়াদের সাথে দেখা করতে চলে আসে। আসলে জিয়ারা জানতে পেরে গিয়েছিল তং তাদেরকে বোকা বানাচ্ছে, সে কোনো ডিপ্রেশনে নেই। বিষয়টা আরো শিওর হওয়ার জন্য তারা তংকে দেখা করার নামে ডেকে নিয়েছিল। জেনি তংকে কফির অর্ডার দিতে পাঠিয়ে দিয়ে ওর ব্যাগ চেক করে। ওরা দেখে তং ডিপ্রেশনের মেডিসিনের বোতলে ভিটামিন সি এর ট্যাবলেট রেখে খাচ্ছে এবং প্রতিনিয়তই তাদেরকে বোকা বানাচ্ছে। তং ফিরে এসে জেনির হাতে ওর ব্যাগ দেখে অনেকটা ঘাবড়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি আমার ব্যাগ নিয়ে কি করছিলে। জেনি বলে ব্যাগটা অনেক সুন্দর তাই দেখছিলাম আর কি। তং এখান থেকে যেতে চাইলে জিয়া তাকে বসতে বলে, কারণ আরো একজনের তাদের সাথে
সাথে দেখা করতে আসার কথা রয়েছে। এই সময় ওয়েটার তঙের ব্যাগের উপর কফি ফেলে দিলে সেটা নিয়ে চলে যায় পরিষ্কার করতে। এরই মধ্যে এখানে হান চলে আসে। ওয়েটারও তঙের ব্যাগ নিয়ে চলে আসে। জিয়া তংকে ব্যাগটা দিতে বলে, কিন্তু তং ভয় পেয়ে কিছুতেই ব্যাগ দিতে চাইছিল না। জিয়া জোর করে ওর ব্যাগটা নিয়ে নেয় আর সে মেডিসিনের বোতলটা বের করে হানকে দেখায়। তবে দেখা যায় এখানে সত্যি ডিপ্রেশনের ট্যাবলেট রয়েছে। এর মানে কেউ ট্যাবলেট চেঞ্জ করে দিয়েছে। তং বলে, আমি জানতাম তোমরা আমাকে পছন্দ করো না, তাই বলে আমার অসুস্থতা নিয়েও যে এভাবে সন্দেহ করবে এটা আমি তোমাদের কাছ থেকে একদমই আশা করিনি। তং তো রাগ দেখিয়ে এখান থেকে চলে যায়। এবার জিয়া হানকে সত্যি কথাটা বোঝানোর চেষ্টা করলে হান তার কথাই শুনে না এবং তংকে খুঁজতে সেও তার পিছু পিছু চলে যায়। হান তংকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। তং বলে তার ভালো লাগছে না, সে একটু খোলা হাওয়ার মাঝে ঘুরতে যেতে চায়। তখনই জিয়াও এখানে চলে আসে আর বলে, চলো আমরা সমুদ্রের তীরে একসাথে ঘুরতে যাই। আসলে জিয়া হানকে তংয়ের সাথে কিছুতেই একা ছাড়তে চাইছিল না, যে ব্যাপারটা হানও বুঝতে পারে। তারপর সমুদ্রের পাড়ে হাঁটতে চলে আসে। তং জিয়াকে বলে ছবি তুলে দিতে। জিয়া হান আর তংয়ের আলাদা আলাদা ছবি তুলে দেয়। তং বলে, আলাদা ছবি তুলছো কেন? জিয়া বলে, তুমি তো বলনি তোমাদের একসাথে ছবি তুলতে হবে, এই জন্য আমি আলাদা আলাদা ছবি তুলে দিয়েছি। তারপর জিয়া তংকে বলে তার আর হানের একসাথে কয়েকটা ছবি তুলে দিতে। জিয়া এখানে হানের সাথে বিভিন্ন পোজ দিতে থাকে আর বাধ্য হয়ে তংকে এসব ছবি তুলে দিতে হয়। তারপর এখানে লি আসে। হান তংকে বলে তোমরা গল্প করো। সে আর জিয়া চলে যায় সাইডে একটু আলাদাভাবে টাইম স্পেন্ড করার জন্য। লি তংকে বলে অভিনয় বন্ধ করতে। তং তো এটা শুনে অবাক হয়ে যায় যে লি কি বলছে। লি তখন বলে সে জিয়াদের কথা শুনে ফেলেছিল, তারা তংয়ের ডিপ্রেশন নিয়ে তাকে সন্দেহ করছে, এই জন্য লি ওদের উপর নজর রাখতে শুরু করে আর ক্যাফের সব ঘটনা নিজের চোখে দেখে। তবে লি ওই সময় ওয়েটারের কাছ থেকে ব্যাগটি নিয়ে মেডিসিন চেঞ্জ করে দিয়েছিল যাতে তং সবার সামনে অপমানিত না হয়। তং লিকে কোনো কৃতজ্ঞতা না জানিয়ে বলে সে যেন হানকে এই কথাটা না বলে। লি তো কোনো কথা না বলে এখান থেকে চলে যায়। এদিকে জিয়া হানকে জিজ্ঞাসা করে সে কি তাকে অবিশ্বাস করে। সে তংয়ের কাছে ডিপ্রেশনের ট্যাবলেটের জায়গায় ভিটামিন সি এর ট্যাবলেট দেখেছিল, কিন্তু পরে কিভাবে যে ট্যাবলেটগুলো চেঞ্জ হয়ে গিয়েছে সেটা সে বুঝতে পারছে না। হান বলে আমি জানি কোনো কারণ ছাড়া তুমি কাউকে সন্দেহ করো না। হান বলে সে তাকে বিশ্বাস করে। তারপর হান তংয়ের বাবাকে তার ডিপ্রেশনের অসুস্থতার কথাটা জানিয়ে দেয়। তংয়ের বাবা তংকে বলে তুমি এত অসুস্থ কিন্তু আমাকে বলনি কেন, তুমি এখনই ফিরে এসো, আমি তোমাকে ভালোভাবে চিকিৎসা করাবো। তং তখন তার বাবাকে সত্যি কথাটা বলে দেয় যে ওর কোনো ডিপ্রেশন নেই, এটা পুরোটাই একটা মিথ্যা কথা। পিছনে ফিরতে তং তো অবাক হয়ে যায় কারণ সেখানে হানরা দাঁড়িয়েছিল। হান তংকে জিজ্ঞাসা করে সে তাকে মিথ্যা কথা কেন বলেছিল। তং বলে সে হানকে পছন্দ করে আর এ সবকিছু করেছে হানকে পাওয়ার জন্য। হান বলে তং শুধুমাত্র তার ফ্রেন্ড, সে জিয়াকে ভালোবাসে। এই বলে সে জিয়ার হাত ধরে চলে যায়। পরের সিনে দেখা যায় জিয়ারা সব বন্ধুরা মিলে হানের ট্রমা কিভাবে দূর করা যায় এ নিয়ে ডিসকাশন করছিল। হাউ ওদেরকে একটা বুদ্ধি দেয়, সেই বুদ্ধি অনুযায়ী জিয়ার জেনি পানি নিয়ে রেডি থাকে আর হাউ হানকে ওদের হোস্টেলের নিচে নিয়ে আসে। ওদের প্ল্যান ছিল জিয়ারা উপর থেকে হানের মাথায় পানি ফেলবে, এতে করে হানের পানিতে ভয় কেটে যাবে। কিন্তু জেনি তো ভুল করে হানের বদলে হাউয়ের মাথার উপরই পানি ঢেলে দেয়। হাউ রেগে গিয়ে জেনির নাম ধরে চিৎকার করতে থাকে আর উপর থেকে এই কাণ্ড দেখে সবাই হাসতে শুরু করে। হাউ ভাবতে থাকে এসব হচ্ছেটা কি। এই প্ল্যানটা ফেল হয়ে যাওয়ায় হাউ আবার আর একটা প্ল্যান করে। হানকে ঝর্ণার মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে জিয়াকে ফোন করে জিজ্ঞাসা করে সে কোথায় আছে। জিয়া বলে আমি আসছি, তুমি যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। কল রাখার পর হান একটি স্টল থেকে জিয়ার জন্য কফি নিতে যাচ্ছিল। এই দেখে জিয়া দৌড়ে এসে তাকে থামিয়ে দেয় আর সেখানেই হঠাৎ করে কিস করে দেয়। ওদের সব বন্ধুরা তো এই সিন দেখে হাততালি দিতে শুরু করে। ঠিক তখনই ঝর্ণাটা চালু করে দেওয়া হয়। এবার হান তো তাদের সব প্ল্যান বুঝতে পেরে বলতে থাকে আমি পানি দেখলে ভয় পাই না, পানিতে সাঁতার কাটতে ভয় পাই। হাউয়ের মাথায় আবার একটা আইডিয়া আসে, সবাইকে নিয়ে সে একটি হট স্প্রিং ওয়াটার পুলে আসে। হাউয়ের কথা মতো জিয়া তাকে লাথি দিয়ে পানিতে ফেলে দেয়। হাউ সেখানে ডুবে যাওয়ার অভিনয় করতে শুরু করে যাতে হান পানিতে নেমে তাকে বাঁচায়, কিন্তু সাইনবোর্ড
বোর্ডে পানির গভীরতা দেখে হান হাউকে বলে অ্যাক্টিং করা বন্ধ করতে আর উঠে আসতে। হাউ তখন উঠে পড়ে। তারপর জিয়া হানকেও তাদের সাথে পানিতে নামতে বলছিল, কিন্তু হানের সাহস হচ্ছিল না। এই জন্য জিয়া ইচ্ছে করে ওর নেকলেস পানিতে ফেলে দিয়ে সেটা খোঁজার অভিনয় শুরু করে। বাকিরাও জিয়ার সাথে মিলে নেকলেস খুঁজতে শুরু করে দেয়। নেকলেসটা কিন্তু জিয়ার পায়ের নিচে লুকিয়ে রেখেছিল। তো হান একটা সময় পুলে নেমে নেকলেসটা খুঁজে পেয়ে যায়। তারপর সেটা জিয়ার গলায় পরিয়ে দেয়। কিন্তু হান বুঝতে পারে এটা ওদের সবার একটা ড্রামা ছিল, আর তাই শাস্তি স্বরূপ হান জিয়া, মিফেন আর জেনিকে দিয়ে ওর সেবা যত্ন করিয়ে নিতে থাকে। পরে ওরা সবাই মিলে বিচে ঘুরতে যায়। সবাই নিজেদের মতো অনেক আনন্দ করে। এক সময় দেখা যায় জেনি হঠাৎ করে হাউকে কিস করে দিয়েছে, কারণ সে হাউকে অনেক আগে থেকেই পছন্দ করত, আর এজন্যই সবসময় হাউকে সে জ্বালাতন করত। জেনির কর্মকাণ্ড দেখে হাউ তো একদম শক। সে কি বলবে বুঝতে পারছিল না। এদিকে ইওয়ান আর মিফেনও একসাথে সময় কাটাচ্ছিল। অন্যদিকে জিয়া পানিতে হানের ক্যাপ দেখে মনে করে হান পানিতে ডুবে যাচ্ছে। জিয়া তো কান্না করতে করতে পানির ভিতরে হানকে খুঁজতে শুরু করে। সামনের দিকে অনেকটা এগিয়ে যাওয়ার পর জিয়া নিজেই পানিতে ডুবে যেতে থাকে। হান যখন জিয়াকে পানির মধ্যে ডুবতে দেখে তখন নিজের ভয় কাটিয়ে আর কোনো কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়ে পানিতে জিয়াকে বাঁচানোর জন্য। কিন্তু দেখা যায় হান সেন্সলেস হয়ে পড়েছে। তখন হাউ আর ইওয়ান ওদেরকে পারে নিয়ে আসে। সবাই হানের জন্য অনেক চিন্তিত ছিল। একটু পর হান চোখ খোলে আর বলে সে একদম ঠিক আছে। পরের সিনে আমরা দেখি তং সিদ্ধান্ত নিয়েছে সে বিদেশে চলে যাবে। তাই চলে যাওয়ার আগে সে হানের সঙ্গে একবার দেখা করতে আসে। তং বলে জুনের মারা যাওয়ার জন্য হানের কখনোই কোনো দোষ ছিল না। সে জুনের ব্যাপারে একটি সত্যি কথা বলে। দৃশ্য চলে যায় 1 বছর আগে, যেদিন হানরা সমুদ্রে নেমেছিল সুইমিং করার জন্য। হান আর জুন তখনও রাস্তায় ছিল। তং সবার আগে সমুদ্রের কাছে চলে আসে। যেহেতু তারা সমুদ্রের গভীরে যাবে, তাই তং ওদের সবার জন্য 3টি অক্সিজেন সিলিন্ডার বেছে নেয়, যার মধ্য থেকে একটি নর্মাল ছিল আর 2টা সিলিন্ডারের রিপেয়ারিং এর কাজ চলছিল। সাইনবোর্ডে লেখাও ছিল, কিন্তু তং খেয়াল করেনি। আর ওই 2টা সিলিন্ডার ছিল হান আর জুনের কাছে। পরবর্তীতে ওদের দুজনের সিলিন্ডারেরই অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল। তং তো হানকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু মাঝখান থেকে মারা যায় জুন। এতদিন ধরে তং কথাটা সবার কাছে লুকিয়ে এসেছিল, আর হান ভেবে এসেছিল জুন তার জন্যই মারা গিয়েছে। তং সবকিছুর জন্য হানের কাছে আজকে ক্ষমা চায় আর এখান থেকে চলে যায়। হান জুনের কথা ভেবে তো একদম ইমোশনাল হয়ে পড়ে। জিয়া তখন হানকে সামলায়। এভাবে আরো কিছুদিন পার হয়ে যায়। দেখতে দেখতে হানদের গ্রাজুয়েশনের দিন চলে আসে। জিয়ারা যেহেতু জুনিয়র ছিল, তাই ওদেরকে গার্ডেরা হানদের গ্রাজুয়েশন প্রোগ্রামে যেতে দিচ্ছিল না। জিয়ারা তাকে অনেক রিকোয়েস্ট করলেও গার্ড তাদের কোনো কথা শুনে না। তখন ইওয়ান আর হাউ এসে বলে আমরা ওদেরকে চিনি। এই বললে তারা ওদের 3 জনকে প্রোগ্রামে নিয়ে যায়। হান এ সময় স্টেজে স্পিচ দিচ্ছিল। জিয়া আসলে হান সবার সামনে জিয়াকে আই লাভ ইউ বলে। জিয়া দৌড়ে গিয়ে হানকে জড়িয়ে ধরে। সেখানে উপস্থিত থাকা সবাই ওদের দুজনের জন্য হাততালি দিতে থাকে। তারপর জিয়ারা সব ফ্রেন্ডেরা মিলে একটি গ্রুপ ফটো তোলে, এই সুন্দর মুহূর্তটাকে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। মিফেন আর ইওয়ান তো আগে থেকেই কাপল। জেনি আর হাও একে অপরকে পছন্দ করত। খুব শীঘ্রই হয়তো তারাও কাপল হতে চলেছে। হান এবং জিয়াও একে অপরকে প্রমিস করে তারা সারা জীবন এভাবেই একসাথে পাশে থাকবে। আর এরকম সুন্দর একটি মোমেন্টের মধ্য দিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।